अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी चिटागोंग फ्लड डिजास्टर 2026 अ ह्यूमैनिटेरियन क्राइसिस। अच्छा, कल हमने वीडियो की और आप लोगों की तरफ से बहुत ज़्यादा हमें मैसेजेस रिसीव हुए कि भाई बांग्लादेश इस वक्त एक नेचुरल डिज़ास्टर से गुजर रहा है और जिस तरह के फ्लड्स वहाँ पे आ रहे हैं, ख़ास तौर पे चिटागोंग डिवीज़न जैसे डेविस्टेट हुआ है, वो सारी चीज़ें सुन के हम लोग बहुत ज़्यादा परेशान हुए। अब हुआ क्या है एग्जैक्टली वो वीडियो देखते हैं, उसके बाद करते हैं आपके साथ डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। চলমান বন্যায় চট্টগ্রাম অঞ্চলে গত 5 দিনে প্রায় 40 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। কেউ পাহাড়ের মাটি গায়ে পড়ে, কেউ বা বন্যার পানিতে ডুবে। আরো 7.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, খাবার পানি নেই। এই মুহূর্তে যেই পরিস্থিতি সেখানে চলছে সেইটা আসলে সংখ্যায় বলা খুবই কঠিন। তবুও বলতে হবে, কারণ এই বিপর্যয় এতটা ভয়াবহ যা সাধারণ মানুষের জানা দরকার। খেয়াল করে দেখেন, গত কয়েক বছর যাবতে কিন্তু বাংলাদেশের সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত এই বেল্ট ধরে নিয়মিত বন্যা হচ্ছে। কয়েক বছর আগে আমরা সিলেটের ভয়াবহ বন্যা দেখেছি, 2 বছর আগে দেখেছি ফেনী নোয়াখালী অঞ্চলের ভয়াবহ বন্যা, আর এবার দেখছি চট্টগ্রাম অঞ্চলে। কিন্তু ছোট থেকে আমরা কিন্তু বন্যা কবলিত অঞ্চল হিসেবে এইসব অঞ্চলের নাম শুনে বড় হয়নি। বন্যা কবলিত অঞ্চল হিসেবে আমাদের কাছে পরিচিত ছিল উত্তরবঙ্গের তিস্তা পাড়ের জেলাগুলো, মধ্য অংশের পদ্মা পাড়ের জেলাগুলো আর যমুনা নদীর পাড়ের অঞ্চলগুলো। এইসব অঞ্চল নিয়মিত বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হতো। এখনো কিন্তু বর্ষা সিজনে এইসব অঞ্চলে নিয়মিতই বন্যা হয়। কিন্তু সিলেট চট্টগ্রাম তো আসলে পাহাড়ি অঞ্চল বা কিছুটা উঁচু অঞ্চল, এখানে বন্যার কারণটা কি? দেখেন, স্বাভাবিক দৃষ্টিতে আমরা বন্যা বলতে আসলে যেটা বুঝি যে একটা নদীর পানি বাড়তে বাড়তে নদী উপচে যাবে, এরপর তা গ্রামগুলোকে প্লাবিত করবে, বিশাল কৃষি ভূমিকে প্লাবিত করবে, এটাই বন্যা। জামালপুর, গাইবান্ধা বা কুড়িগ্রামে প্রতি বছর এই বন্যাই হয়, যেটার প্যাটার্ন আমাদের জানা। পানি সাধারণত হুট করে এখানে রাতারাতি বেড়ে যায় না, ফলে আগে থেকেই প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ এখানে থাকে। কিন্তু চট্টগ্রামের যে বন্যাটা এবার হচ্ছে, এইটা কিন্তু এই স্বাভাবিক ক্যাটাগরির কোনো বন্যা না। মানুষ, প্রশাসন আগে থেকেই প্রিপেয়ার হওয়ার সুযোগ পায় না। এই বন্যাটা হচ্ছে মূলত অতিরিক্ত বৃষ্টির ফলে। এই অতিরিক্ত বৃষ্টিও আবার ডাবল প্রভাব বিস্তার করতেছে, কারণ একদিকে চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, সেইটার পানিতেই রাস্তাঘাট সব তলিয়ে গেছে। সেইটার সাথে চট্টগ্রামের পূর্ব দিকেই তো আসলে পাহাড়ি অঞ্চল, যেই পাহাড়গুলো পশ্চিম থেকে পূর্ব দিকে আবার ক্রমান্বয়ে উঁচু, ফলে সেই পাহাড়ের অতিরিক্ত বৃষ্টির পানিও কিন্তু ওই পাহাড়ে আর জমে থাকা নাই, বরং কিছুটা নিচু অঞ্চল চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে নেমে এসেছে। ফলে স্থানীয় অতিরিক্ত পানির সাথে যুক্ত হয়েছে প্রবল পাহাড়ি ঢল। দেখেন, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে কিন্তু প্রাকৃতিকভাবেই অনেক খাল এবং নালা ছিল, যেগুলো প্রাকৃতিক ড্রেনেজের মতো কাজ করত। তাই উঁচু অঞ্চল থেকে খুব দ্রুত পানি ওইসব ড্রেন দিয়ে সমুদ্রে নেমে যেত। কিন্তু সম্প্রতি ওই অঞ্চলের ব্যাপকভাবে খাল ভরাট করা, উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানো, কিন্তু পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা ইত্যাদি কারণে এই পানি দ্রুত পাস হতে পারে নাই, ফলে আটকে গেছে এবং বিশাল জলাবদ্ধতা তৈরি করেছে। তো এবার একটু শুনেন যে কি পরিমাণ বৃষ্টিপাত চট্টগ্রামে গত কয়েকদিনে হয়েছে। দেখেন, পৃথিবীর ঘূর্ণন এবং সূর্যের অবস্থান হিসেবে জুন জুলাই মাসে কিন্তু বঙ্গোপসাগরের উপর দিয়ে একটা বাতাস বাংলাদেশের দিকে আসতে থাকে। এইটা মূলত একটু অ্যাঙ্গেল হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করে, মানে সরাসরি চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের দিকে যায়। এই বাতাসটার নাম মৌসুমী বায়ু। এই বাতাসটা কিন্তু আবার শীতকালে এইদিকে আসবে না, শীতকালে পুরো উল্টো দিকে প্রবাহিত হবে। কারণ খেয়াল করে দেখবেন, শীতকালে আমাদের মাথার উপর সূর্য অবস্থান করে না, আর এই বাতাসটা আসলে সূর্য যেদিকে অবস্থান করে সেদিকেই প্রবাহিত হয়। আর এখন একটু খেয়াল করে দেখেন, সূর্য কিন্তু আমাদের ঠিক মাথার উপর অবস্থান করতেছে, তাই এই বাতাসটা আমাদের দিকে আসতেছে। তো খুব সহজে এই মৌসুমী বাতাসের ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি হালকা করে বুঝেছেন যে কেন এই বাতাসটা এইদিকে আসে। তবে এইটা নিয়ে কিন্তু আরো বিস্তারিত আলোচনার সুযোগ আছে। এবং এবার খেয়াল করে দেখেন যে এই বাতাসটা আসলে আসতেছে কোন জায়গা দিয়ে? সাগরের উপর দিয়ে আসতেছে। আর এখন যেহেতু গরমকাল, সূর্য আমাদের উপরে, তাই অধিক তাপের কারণে সাগরের পানি বাষ্প হচ্ছে অনেক বেশি। আর এই বাষ্পগুলো আমাদের দিকে আসা এই মৌসুমী বাতাসের সাথে কিন্তু মিশে যাচ্ছে, ফলে বাংলাদেশের দিকে শুধু বাতাস আসতেছে না, বাতাসের সাথে প্রচুর পরিমাণে পানিও আসতেছে। আর খেয়াল করে দেখেন যে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশে প্রচন্ড গরম পড়েছিল, ফলে অধিক তাপে অনেক বেশি পানি বাষ্প হয়ে বাতাসের সাথে মিশে গেছে, যেটা বাতাসে ভেসে ভেসে চলে এসেছে আমাদের উপরে। এবং চট্টগ্রাম এবং সিলেটের পাশেই থাকা পাহাড়ে এই বাতাসটা বাধা পেয়ে খানিকটা উপরে উঠে গেছে। আর একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর মাটি থেকে উপর দিকে 80 কিলোমিটার পর্যন্ত আপনি যত উপরে উঠবেন
তাপমাত্রা কিন্তু তত কমতে থাকবে। আর এই কারণেই বাতাস উপরে উঠে ধীরে ধীরে তা ঠান্ডা হয়েছে এবং বাষ্প হয়ে থাকা পানিটা ধীরে ধীরে মেঘ এবং বৃষ্টির পানিতে পরিণত হয়েছে। আর সেটাই এখন পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর সেই পানি নেমে ঘটাচ্ছে ব্যাপক বন্যা। মানে বাংলাদেশের যে বর্ষাকালের বৃষ্টি, এইটা কিন্তু আসলে এইভাবেই হয়। শুধু বাংলাদেশেরটা না, বাংলাদেশের উত্তর পূর্বে ভারত এবং মিয়ানমারের পাহাড়ি অঞ্চলের বৃষ্টিপাতটাও এই প্রক্রিয়াতেই সম্পন্ন হয়, যেই প্রক্রিয়ার নাম হচ্ছে শৈলোৎক্ষেপ প্রক্রিয়া। মানে শৈল মানে হচ্ছে পাহাড় বা পর্বত, এই পর্বতে বাধা পেয়ে পানিটা উপরে উঠতেছে, তারপর বৃষ্টি ঘটাচ্ছে, এটাকে বলা হচ্ছে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ার বৃষ্টিপাত। বাংলাদেশে এটাই হয়। কিন্তু ঝামেলা হচ্ছে যেই বছর বৃষ্টিপাত অতিরিক্ত হয়ে যায়, সে বছর সকল পাহাড়ি ঢল নিচু অঞ্চল বাংলাদেশের দিকে নেমে আসে, আর আমাদের এখানে বন্যা হয়। সিলেটের বন্যার সময় সিলেটের উত্তর পূর্বে প্রবল বৃষ্টি হয়েছিল। কুমিল্লা ফেনীর বন্যার সময় পূর্ব দিকের ত্রিপুরার পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছিল। আর এবার চট্টগ্রামের বন্যার সময় চট্টগ্রামের পাহাড় এবং চট্টগ্রাম অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে, যে কারণে বড় নদী না থাকা সত্ত্বেও কিংবা কিছুটা উঁচু এলাকা হওয়া সত্ত্বেও হুট করেই বন্যার কবলে পড়ে গেছে চট্টগ্রাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই মৌসুমী বাতাসটা সক্রিয় হয়ে ওঠে, আর 5 জুলাই থেকে শুরু হওয়া টানা বৃষ্টি প্রতিদিন বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে 7 জুলাই মঙ্গলবার। সেদিন একটানা 24 ঘন্টায় চট্টগ্রামে প্রায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা 43 বছরের ইতিহাসে সর্বোচ্চ। মানে 1983 সালের পর চট্টগ্রামে এত বৃষ্টি একদিনে আর কখনোই হয় নাই। আর 4 দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 806 মিলিমিটার। একটু তুলনা দিলে ব্যাপারটা আসলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, ঢাকায় কিন্তু বছরে গড়ে প্রায় 1800 থেকে 2000 মিলিমিটার বৃষ্টি হয়, আর চট্টগ্রামে মাত্র 4 দিনেই হয়ে গেছে 806 মিলিমিটার, মানে বার্ষিক বৃষ্টির প্রায় অর্ধেক। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত বৃষ্টির কারণ কি? এক কথায় উত্তর, জলবায়ুর পরিবর্তন। তো এই বৃষ্টিতেই কিন্তু শহর এবং গ্রাম দুই দিকে বিপর্যয় নেমে এসেছে। প্রায় 3 দশক ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পে প্রায় 14,000 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার, হালিশহর, চান্দগাঁও, মোহরা সহ প্রায় সব এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, সমন্বয়হীনতার ফলে এত টাকার পরেও সমস্যার স্থায়ী সমাধান হয় নাই। আর এবারের এই বন্যাটা আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছে পাহাড়ি অঞ্চলের পাহাড় ধসে। আমাদের চট্টগ্রামের পাহাড়গুলোর মাটি কিন্তু বেশ নরম। প্রবল বৃষ্টির ফলে এই মাটিগুলো আরো নরম হয়ে একে একে ভেঙে পড়তেছে, ফলে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণই ভেঙে পড়েছে। গত 5-6 দিনের মৃতের সংখ্যা যেখানে 39 ছাড়িয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু 29 জনই মারা গেছেন পাহাড় ধসের ফলে, আর বাকিরা বন্যার পানিতে ডুবে। 9 জুলাই রাতে পাহাড় ধসে একসাথে 2 পরিবারের 5 জন নিহত হয়। ঘুমন্ত মানুষের ঘরের উপরে পাহাড়ের মাটি এসে চাপা পড়েছিল, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না। আবার কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে মহিলা হেফজখানায় পাহাড়ের দেয়াল ধসে পড়ে 5 জন মাদ্রাসা ছাত্রী মারা যায়। ঘটনাস্থল থেকে 30 শিক্ষার্থীকে উদ্ধার করা হয়, গুরুতর আহত 3 জনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। শুধু একটা জেলাতেই এই কয়দিনে 97টি স্থানে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই সংখ্যাটা বলছে যে পুরো পার্বত্য অঞ্চল জুড়ে আসলে পাহাড়ের মাটি কতটা নরম হয়ে গেছে এবং কতটা বিপজ্জনক অবস্থায় লাখ লাখ মানুষ বসবাস করতেছে, কারণ এই ধসের ঘটনা কোনোভাবেই কমবে না, বরং আরো বাড়তে পারে। আর চট্টগ্রামের অবস্থা অনেক বেশি ভয়াবহ। চট্টগ্রামের প্রায় 7.5 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। এই জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার 80% প্লাবিত হয়ে গেছে। 3.5 লাখের বেশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে গেছে। বন্দরে জোয়ারের সময় পানি জমে থাকায় কন্টেইনারের পণ্য নষ্ট হওয়ার একটা আশঙ্কাও তৈরি হয়েছে। পুরো অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। 23টিরও বেশি সড়ক পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে। রেল যোগাযোগ মঙ্গলবার থেকে বন্ধ, নৌপথেও কিন্তু ধকল পোহাতে হচ্ছে। সাজেকে আটকা পড়া প্রায় 80 জন পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় কোনোভাবে ফিরিয়ে আনা হয়েছে। এইচএসসি পরীক্ষা স্থগিত আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। দুর্যোগ মন্ত্রী ইতিমধ্যেই সংসদে বিবৃতি দিয়েছেন যে 629টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলের জন্য 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে 11 জুলাই পর্যন্ত, মানে আজকে পর্যন্ত আর কি, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ এই সময়ের ভিতরে হয়তোবা এই মৃতের সংখ্যা কিংবা ক্ষতিগ্রস্তের সংখ্যাটা ইতিমধ্যে আরো বেড়েও গেছে। তার মানে সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এখন তো এই ত্রাণ পাঠানো ছাড়া আর কিছু করার নাই। তবে সরকারের করার জায়গা হচ্ছে সিজন শুরুর আগেই। দেখেন, জলাবদ্ধতা বন্ধের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া, খাল উদ্ধার করা, নতুন খাল খনন করা ইত্যাদি
সরকারকে আগে ভাগে করতে হতো, কিন্তু এই কাজগুলো আগে হয় নাই। কারণ আমাদের দেশের সরকাররা মনে করে শুধু বড় বড় ভবন, রাস্তাঘাট এইসবই উন্নয়ন, পানি নিষ্কাশন করা, খাল উদ্ধার এবং খাল খনন করা এইসব আসলে উন্নয়ন না। তাই এসব জিনিস অবহেলিত হিসেবে থেকে যায় আর আমরা পড়ি বিপদে। তো সরকারের থেকে অনুরোধ হচ্ছে আরো বেশি ফোর্স চট্টগ্রামে পাঠানো হোক, উদ্ধার অভিযান সফল হোক। কারণ বহু জায়গায় কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে, খাদ্যহীন হয়ে পড়েছে এবং সুপেয় পানিহীন অবস্থায় পড়ে আছে। তবে এই জায়গায় আরেকটা কথা না বললেই নয়। একটু খেয়াল করে দেখেন, 2022 সালে সিলেটে বন্যা হয়েছিল, সারা দেশে তুলপাড় শুরু হয়ে গিয়েছিল, মানুষ নিজেরা নৌকা নিয়ে ছুটে গিয়েছিল সহযোগিতা করতে। 2024 সালে ফেনীতে বন্যা হয়েছিল, কুমিল্লায় হয়েছিল, আর সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল সাহায্যের ডাকে, তরুণরা দলে দলে উদ্ধার কাজে গিয়েছিল। কিন্তু এবার চট্টগ্রামে 5 দিনে প্রায় 39 জন মানুষ মারা যাওয়ার পরেও কিংবা 7.5 লাখ মানুষ পানিবন্ধ অবস্থায় থাকার পরেও এইটা নিয়ে খুব একটা আলোচনা কিন্তু নাই। নিউজ ফিড স্ক্রল করলে মনে হয় দেশে আসলে কিছুই হচ্ছে না, হচ্ছে কেবলমাত্র বিশ্বকাপ। তো এইটার পিছনে কারণটা আসলে কি? ঢাকা থেকে দূরত্ব, পার্বত্য অঞ্চল বলে চোখের আড়ালে থাকা, নাকি অন্য কিছু? আমার মনে হয় এইটার একটা বড় কারণ আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে যতবার তরুণরা সাহায্য করতে এগিয়ে গিয়েছিল, কিছু মহল এই উদ্যোগগুলো নিয়ে একটা পর্যায়ে গিয়ে ট্রল করেছে, এইটাকে পিকনিক বলে হাসি ঠাট্টা করেছে, অনেকের সততা এবং কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে, কাউকে কাউকে তো বলেছে এইটা সম্পূর্ণ লোক দেখানো কাজ। যেমন তাশরিফ খানের টাকার মালিক হওয়ার পেছনে অনেকেই কারণ হিসেবে দেখান যে 22-এর বন্যা সময় তিনি যে ত্রাণ কার্যক্রম চালিয়েছিলেন সেখান থেকে তিনি হয়তো টাকা মেরে দিয়েছেন। আবার ফেনীর বন্যার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেওয়া উদ্যোগকে এখনো প্রশ্নবিদ্ধ করা হয়, হিসাব বারবার বুঝিয়ে দেওয়ার পরেও বারবার প্রশ্ন তোলা হয়। সম্ভবত এই ব্যাপারগুলো মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। মানে কিছু মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি স্বতঃস্ফূর্ত ত্রাণ কার্যক্রমের পেছনে বাধা হিসেবে কাজ করছে। কিন্তু এসবকে বাইরে রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসেন, কারণ চট্টগ্রাম বেশ বিপদের মধ্যে আছে। তো সরকারের প্রতি কথা হচ্ছে, দেখেন প্রতি বছর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে ক্ষতির পরিমাণ হয় প্রায় $1 বিলিয়ন বেশি। সংখ্যাটা কিন্তু অনেক। আর জলবায়ু পরিবর্তনের কারণে এই সংখ্যাটা সামনে আরো বাড়তে পারে। তাই সরকারের এই ব্যাপারটাতে আগে থেকে দৃষ্টিপাত করতে হবে এবং আগে ভাগেই এমন কিছু করে রাখতে হবে যাতে করে দুর্যোগ আসলে আমাদের ক্ষতির পরিমাণটা কমে যায়। তো চট্টগ্রামের জন্য প্রার্থনা থাকবে, আশা করি আর কয়েকদিনের ভিতরে এই অবস্থার উন্নতি হোক। अच्छा जी, वीडियो हम लोगों ने देखी और बड़ी अफसोसनाक चीज़ें हमारे सामने आई हैं। बड़ा दुख हुआ है हमें सारे फुटेजेस और चीज़ें देख के। और आप ये चीज़ देखो कि क्लाउड बर्स्ट हो रहा है वहाँ पे, जिसकी वजह से ये कंडीशन है इस वक्त चिटागोंग के अंदर। उन्होंने बताया कि एनुअली जितनी ढाका में बारिश होती है वो 4 दिनों में यहाँ पे उसका आधा उसका यहाँ हाफ पे हो हो चुकी गया है। यहाँ पे। और यहाँ पे साथ हमें ये भी पता चल रहा है कि भाई 87% चिटागोंग इस वक्त इफेक्टेड है और 43 ईयर्स का रिकॉर्ड यहाँ पे ब्रेक हुआ है, इतनी बारिश वहाँ पे और हम हुई है। इसी को समझ सकते हैं कि ऊपर जब पहाड़ों पे बारिश होती है तो वो एक गारा और वो सिल्क जिस तरह से नीचे आती है, उसमें दरख्त, डिब्री वगैरह जो चीजें आती हैं वो नीचे बहुत नुकसान करती है। बहुत ज्यादा नुकसान होता है। वो देखो ना, मैंने जो फुटेजेस दिखाई हैं उसमें लोगों के घर देख के हम लोग बड़ा खुश हो रहे होते हैं। हम वो देख रहे हैं कि वो रोड के ऊपर गाँव कैसे वो आ गए हैं। हाँ, पे। बिल्कुल। और इस चीज को हम अच्छी तरीके से इसलिए भी समझ सकते हैं कि लास्ट ईयर जो पाकिस्तान में फ्लड्स आए थे, हाँ। हमने उस चीज को भी देखा है। बिल्कुल। और वो सारी कंडीशन क्लाउड बर्स्ट के बाद ही हुई थी। और अगर आप हमारे नॉर्दर्न एरिया से फेमिलियर हैं तो आपको बहुत अच्छे से अंदाजा हो जाएगा। और उसके अंदर देखो सिर्फ पत्थर ही पत्थर पत्थर ही है पत्थर है। और आधा पहाड़ एक टाइम पे जो है वो आया। गांव जो है वो उस टाइम पे बर्बाद हो गए, बिल्कुल इस तरह से। सो हम इस कंडीशन को बहुत अच्छे से समझते हैं। खैर, पाकिस्तान गवर्नमेंट की तरफ से हर तरह की सपोर्ट का ऐलान किया गया बांग्लादेश के लिए, लेकिन हम अपने प्लेटफॉर्म से भी ये रिक्वेस्ट करते हैं आपसे कि भाई अपने ओन पे आप इस वक्त जो भी हेल्प कर सकते हैं, चाहे फाइनेंशियली हो या किसी भी किस्म की एड के लिए, मेडिसिन के लिए, कुछ भी आप कर सकते हैं। तो इन लोगों को आपकी ज़रूरत है। सो एक दूसरे के लिए खड़े हों, एक दूसरे के काम आए। और बाकी हमारी दुआएं हैं उन लोगों के लिए कि जो इस वक्त इन हालात में फंसे हुए हैं, अल्लाह ताला उनके लिए आसानियाँ पैदा करे। मिलते हैं आपसे।